রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের স্টোভ। গল্পটি দুটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। স্টোভটা আর না বাতিল করলে নয়। পাম্প করতে করতে হাতে ব্যথা ধরে যায়। কোনো রকমে যদি বা তারপর ধরে, তবু থেকে থেকে অদ্ভুত শব্দ করে এমন দপদপ করে ওঠে যে ভয় করে। সত্যি ভয় করে। বাসন্তীর মনে প্রশ্নটা ঝিলিক দিয়ে উঠতে না উঠতেই স্বামী শশীভূষণ মাঝখানে দরজাটা একটু ফাঁক করে ব্যস্তভাবে জিজ্ঞাসা করে, কি গো, এখনো চা হলো না? তোমার চা খাওয়াতে ওদের ট্রেন ফেল করিয়ে ছাড়বে নাকি? তা হলোই বা ট্রেন ফেল, জলে তো আর পড়েনি। একটা রাত আমরা জায়গা দিতে পারবো। শশীভূষণ এবার আরও একটু ব্যস্তভাবে ঘরেই এসে দাঁড়ায়। না না, তুমি বুঝতে পারছো না। শশীভূষণকে কথাটা শেষ করতে না দিয়ে বাসন্তী একটু ঝংকার দিয়েই বলে, বুঝতে খুব পারছি, কিন্তু কি করব বলো, দুটো বই 10টা হাত তো আর নেই। শশীভূষণের এতক্ষণে স্টোভটার দিকে দৃষ্টি পড়ে। অত্যন্ত উদ্বিগ্নভাবে সে বলে, তুমি আবার এই স্টোভ বার করেছো? বার করবো না তো করবো কি? একটা উনুনে এত তাড়াতাড়ি সব কিছু হয়? শশীভূষণের দিকে চেয়ে তারপর একটু হেসে সে বলে, তোমার অতিথিকে শুধু চা দিয়ে তো আর বিদেয় করতে পারি না। কথাটায় প্রচ্ছন্ন একটু খোঁচা ছিল কিনা কে জানে। শশীভূষণের দৃষ্টি কিন্তু তখনও স্টোভটার দিকে। চিন্তিতভাবে বলে, স্টোভটা কিন্তু না জ্বাললেই পারতে। আচ্ছা আচ্ছা, তোমাকেও তো ভাবতে হবে না। এদিকে তাড়াতাড়িও চাই, আবার স্টোভ ধরালেও ভাবনা। যাও, তুমি ততক্ষণ গল্প করোগে, যাও দেখি, আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে আমি না এসে পারলাম না। আচ্ছা, এসব হচ্ছে কি বলুন তো বৌদি? মল্লিকা এসে বোধহয় জুতো পায়ে থাকার দরুন চৌকাঠের ওপারেই দাঁড়ায়। মল্লিকার সঙ্গে আলাপ পরিচয় অনেকক্ষণ হয়েছে, তবু বৌদি ডাকটা একেবারে নতুন। বাসন্তীর উত্তর দিতে তাই বোধহয় একটু দেরি হয়। মল্লিকার দিকে খানিক চেয়ে থেকে সে বলে, কি আর হচ্ছে ভাই, কিছুই তো পারলাম না। মল্লিকা জুতোটা খুলে এবার ঘরেই এসে বাসন্তীর পাশে বসে পড়ে। আহা, শুধু মাটিতে বসলে কেন? বলে বাসন্তী একটা আসন তাড়াতাড়ি এগিয়ে দেয়। আসনটা সরিয়ে রেখে মল্লিকা বলে, থাক, শুধু মাটিতে বসলে আমার মান যাবে না। কিন্তু আপনি যে রীতিমতো কুটুম্বিতে শুরু করে দিলেন, তবু যদি নিজে থেকে খোঁজ করে না আসতে হতো। বাসন্তী স্বামীর দিকে একবার চকিত কটাক্ষ নিক্ষেপ করে বলে, সে দোষ তো ভাই আমার নয়। এতক্ষণে নাগাড়ি পাম দেওয়ার পর স্টোভটা ধরে উঠেছে। চায়ের কেটলিটা তার উপর চাপিয়ে দিয়ে বাসন্তী উঠে পড়ে। বলে, আমার একটু রান্নাঘরে যেতে হচ্ছে ভাই, আপনারা বসে ততক্ষণ গল্প করুন। বাসন্তী উঠে চলে যায়। মল্লিকা মাথা নিচু করে বসে থাকে। শশীভূষণ আড়ষ্টভাবে দাঁড়িয়ে থেকে ঠিক কী করা উচিত বুঝতে পারে না। স্টোভের সাইলেন্সারটাও খারাপ, তার একঘেয়ে কর্কর শব্দ বেশ একটু অস্বস্তিকর। মল্লিকা মাথা নিচু করে হঠাৎ ঈষৎ চাপা গলায় বলে, এভাবে এসে বোধহয় ভালো করিনি। কথাগুলো আরও মৃদুস্বরেই মল্লিকা বুঝি বলতে চেয়েছিল। স্টোভের আওয়াজের দরুন গলাটাকে একটু বেশি চড়াতে হয়। মনে হয় কথাগুলো যেন উঁচু পর্দায় ওঠার দরুনই মর্যাদা হারায়, কেমন যেন একটু সুলভ হয়ে পড়ে। না না, খারাপ আবার কিসের? শশীভূষণ কেমন একটু আড়ষ্টভাবেই জবাব দেয়। কিন্তু জবাবটা ঠিক এভাবে মল্লিকা আশা করেনি। এবার শশীভূষণের মুখের দিকে চোখ তুলে সে বলে, কেন যে এতদিন বাদে এই খেয়াল হলো নিজেই জানি না। অথচ এই লাইনে আরও 2-3 বার গেছি। গাড়ি বদলাবার জন্যে স্টেশনে অপেক্ষাও করেছি 4-5 ঘন্টা। তখনও জানতাম তোমরা এখানেই আছো। শশীভূষণ কোনো জবাব দেয় না। স্টোভটা হঠাৎ দপদপ করে ওঠে, তারপর আঁচটা কেমন নিভে যায়। বোধহয় নিজের অজ্ঞাতেই মল্লিকা একটু সরে বসে পাম দিতে আরম্ভ করে। স্টোভের শিখাটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজটায় সমস্ত ঘর ভরে যায়। হঠাৎ শশীভূষণ অত্যন্ত ব্যস্ত হয়ে বলে, আরে আরে, করছো কি? অত পাম দিও না। পামটা থামিয়ে মল্লিকা শশীভূষণের দিকে চেয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? মানে স্টোভটা অনেক দিনের পুরনো, খারাপ হয়ে গেছে, হঠাৎ ফেটে যেতে পারে। শশীভূষণের চোখে পরিপূর্ণ স্ত্রীর দৃষ্টি দেখে মল্লিকা বলে, তাহলে ভয়ানক একটা কেলেঙ্কারি হয়,
না? শশীভূষণ কেমন একটু সংকুচিতভাবে চোখটা সরিয়ে নেয়। মল্লিকা কিন্তু চোখ না নামিয়েই আবার বলে, তোমার স্ত্রী মানে বৌদি তো এই স্টোভই জ্বালেন। শশীভূষণ অন্যদিকে চেয়েই বলে, না, খারাপ হয়ে গেছে বলে এটা ব্যবহারই হয় না। আজ কেন যে বার করেছে কে জানে। ও বলে মল্লিকা এবার মাথা নিচু করে খানিকক্ষণ চুপ করে থাকে। হঠাৎ শশীভূষণ চমকে উঠে বলে, ও কি হচ্ছে কি? বলছি পাম দিও না, বিপদ হতে পারে। স্টোভের আওয়াজের দরুন শশীভূষণকে কথাগুলো বেশ চেঁচিয়েই বলতে হয়। বাসন্তী তখন রান্নাঘর থেকে বড় একটা থালা হাতে নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। একটু হেসে জিজ্ঞাসা করে, বিপদ আবার কি হলো? মুখ ফিরিয়ে বাসন্তীর দিকে চেয়ে মল্লিকা সকৌতুক হাসির সঙ্গে বলে, দেখুন তো বৌদি, আপনার স্টোভে একটু বেশি পাম দিলেই নাকি বিপদ হবে। স্টোভটা কি এতই খারাপ নাকি? বাসন্তী স্বামীর দিকে একবার তাকায়, তারপর রান্নাঘর থেকে আনা গরম খাবারের থালাটা ছোট টেবিলটার উপর রেখে বলে, খারাপ হতে যাবে কেন? ওর ওই রকম অদ্ভুত ধারণা, একটু পুরনো হলেই বুঝি স্টোভ অচল হয়ে যায়। আমিও তাই বলি। মল্লিকা সমানে স্টোভটায় পাম দিতে থাকে। কেটলির তলা থেকে নীল আগুনের শিখা হিংস্র গর্জন করে চারিধারে যেন ফনা তোলে। শশীভূষণ কি বলতে গিয়ে যেন বলতে পারে না, কেমন একটু ভীত অসহায়ভাবে বাসন্তীর দিকে তাকায়। বাসন্তী তবু চুপ করে দাঁড়িয়ে। হঠাৎ শশীভূষণ ঘর থেকে বেরিয়ে যায়। বাসন্তী একটু হেসে মল্লিকার পাশে বসে পড়ে। স্টোভটা একটু সরিয়ে নিয়ে বলে, থাক বাই থাক, আর দরকার নেই। দুদণ্ডের জন্য দেখা করতে এসে অত খাটলে আমাদের যে লজ্জা রাখবার জায়গা থাকবে না। আপনি ও ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। আপনার বোধ হয় এতক্ষণ একা একা অতিষ্ঠ হয়ে উঠেছে। মল্লিকা সব কথা শুনতে পায় কিনা কে জানে। হঠাৎ যেন অত্যন্ত লজ্জিত হয়ে সে বলে, আপনি বোধহয় ভয় পাচ্ছিলেন যে স্টোভটা আমি ফাটিয়েই দিলাম। না, ভয় পাবো কেন? ফাটবার হলে ও স্টোভ অনেক আগেই ফাটত। বাসন্তীর গলার সুরটা তারপর পাল্টে বলে, আপনাকে কিন্তু সত্যি এবার উঠে ও ঘরে যেতে হবে। ও এমনিতেই অতিথি সৎকারে যথেষ্ট ত্রুটি হয়ে গেছে। না, আপনি লৌকিকতা চরম করে ছাড়লেন। বলে মল্লিকা এবার পাশের ঘরে চলে যায়। স্টোভের আওয়াজটা পাশের ঘরেও বেশ প্রচণ্ড, তবে একেবারে অত দুঃসহ নয়। মল্লিকার পায়ের শব্দ তাই বোধহয় শশীভূষণ শুনতে পায় না। একেবারে কাছে গিয়ে দাঁড়াবার পর চমকে মুখ তুলে তাকায়। তারপর কেমন যেন একটু সংকুচিতভাবে বলে, তোমার ভাই আবার একটু ঘুরে বেড়াতে গেল। ট্রেনের সময় হয়ে যাবে বলে ভয় দেখালাম, তবু শুনল না। তা যাকগে, তোমার ভয় নেই, ট্রেন আমরা কিছুতেই ফেল করব না। কথাটা কোনো রকম ঝাঁঝ না দিয়েই মল্লিকা বলে। তারপর শশীভূষণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকিয়েও পারে না। শশীভূষণ কি এ কথারও একটা উত্তর দিতে পারে না। শশীভূষণ কিন্তু নীরবে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। মল্লিকার ইচ্ছে হয় হঠাৎ চিৎকার করে বলে, তোমার ভয় নেই, ভয় নেই। 5 বছর বাদে আজ হঠাৎ তোমার সংসারে ভাঙন ধরাবো বলে আমি আসিনি। তবে আগুন অনেক নিভে গেলেও একটা দুটো স্ফুলিঙ্গ হয়তো এখনো আছে। নির্লজ্জের মতো এই আশাই করেছিলাম। এসব কিছুই সে বলে না অবশ্য। নিতান্ত সহজভাবেই সাধারণ আলাপ করবার চেষ্টা করে। তোমার এখানকার চাকরি তো প্রায় 4 বছর হলো না? হ্যাঁ, প্রায় তাই। ভালো লাগে এই রকম মফস্বল শহরে পড়ে থাকতে? না লাগলে উপায় কি? কলকাতার কোনো কলেজে চাকরি পাওয়া তো সোজা নয়। উপায় কি? ঠিক শশীভূষণের যোগ্য উত্তর। এই শশীভূষণ সত্যিকারের চরিত্র। চিরকাল ভাগ্যের কাছে আগে থাকতে হার মেনে সে বসে আছে। স্রোতের বিরুদ্ধে একটিবার রুখে দাঁড়াবার সাহসও তার নেই। 5 বৎসরের আগেও এমনই করেই সে দুর্বলভাবে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। সেই দিন এতটুকু দৃঢ়তা তার মধ্যে থাকলে হয়তো তাদের জীবনের ইতিহাস একরকম হতে পারত। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।